ব্যোমকেশ এবং রাখালবাবু অনেকক্ষণ দুজনে পরামর্শ করলেন। তারপর 9টা বাজলে রাখালবাবু যখন উঠবার উপক্রম করছেন, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে চেনা গলা শোনা গেল। ব্যোমকেশবাবু, আপনি একলা আছেন? ব্যোমকেশবাবু রাখালবাবুর দিকে সংকেত ভরা দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, একলাই আছি। আপনি? গলা শুনে চিনতে পারছেন না? না। আপনার নাম? গলা শুনে যখন চিনতে পারেননি, তখন নাম না জানলেও চলবে। আজ সন্ধ্যের পর আপনি যেখানে গিয়েছিলেন, সেখানে আমিও ছিলাম। একটা গোপন খবর আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সকলের সামনে বলতে পারলাম না। গোপন খবর? সজারুর কাঁটা সম্বন্ধে? হ্যাঁ। আপনি যদি আজ রবীন্দ্র সরোবরের বড় ফটকের কাছে আসেন, আপনাকে বলতে পারি। বেশ তো, তাহলে কখন আসবো বলুন? যত শিগগির সম্ভব। আমি অপেক্ষা করব। আর একলা আসবেন কিন্তু। অন্য কারোর সামনে আমি কিন্তু কিচ্ছু বলবো না। ব্যোমকেশ পাঞ্জাবি খুলে ফেলল। রাখালবাবু তাকে বুলেট প্রুফ ফতুয়া পড়াতে পড়াতে বললেন, আমার জন্য ভাববেন না, আমি ঠিক যথাস্থানেই থাকবো। সজারুর পেছনে লেজুর আছে, 3 জনে মিলে সজারুকে কাবু করা শক্ত হবে না। বেশ। ব্যোমকেশ ফতুয়ার উপর আবার পাঞ্জাবি পরল। তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাড় নেড়ে বেরিয়ে গেল। রাখালবাবু কবজিতে ঘড়ি দেখলেন, 10টা বাজতে 20 মিনিট। তখন তিনিও বেরিয়ে পড়লেন। প্রচ্ছন্নভাবে যথাস্থানে যথাসময় উপস্থিত হতে হবে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই। ব্যোমকেশ পাঞ্জাবি খুলে ফেলল। রাখালবাবু তাকে বুলেট প্রুফ ফতুয়া পড়াতে পড়াতে বললেন, আমার জন্য ভাববেন না, আমি ঠিক যথাস্থানেই থাকবো। সজারুর পেছনে লেজুর আছে, 3 জনে মিলে সজারুকে কাবু করা শক্ত হবে না। বেশ। ব্যোমকেশ ফতুয়ার উপর আবার পাঞ্জাবি পরল। তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাড় নেড়ে বেরিয়ে গেল। রাখালবাবু কবজিতে ঘড়ি দেখলেন, 10টা বাজতে 20 মিনিট। তখন তিনিও বেরিয়ে পড়লেন। প্রচ্ছন্নভাবে যথাস্থানে যথাসময় উপস্থিত হতে হবে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই। লোকটি সিগারেট নিয়ে প্যাকেটটা ব্যোমকেশকে ফেরত দিয়ে দিল। নিজের পকেট থেকে বোধ করি দেশলাই বার করতে করতে হঠাৎ বলে উঠল, দেখুন দেখুন, কে আসছে। তার দৃষ্টি ব্যোমকেশকে পেরিয়ে পাশের দিকে প্রসারিত যেন। ব্যোমকেশের দিক থেকে কেউ আসছে। ব্যোমকেশ সেই দিকে ঘুরে বসল। সে প্রস্তুত ছিল। অনুভব করল তার পিঠের বাঁ দিকে বুলেট প্রুফ আবরণের উপর চাপ পড়েছে। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছন ফিরল। লোকটা তার পিঠে সজারুর কাঁটা বিধিয়ে দেবার চেষ্টা করেছিল। পলকের জন্য হতবুদ্ধির মতো চাইল, তারপর দ্রুত উঠে পালাবার চেষ্টা করলো, কিন্তু ব্যোমকেশের বজ্রমুষ্টি লোহার মুগুরের মতো তার চোয়ালে লেগে তাকে ধরাশায়ী করে ফেলল। ইতিমধ্যে আরো 2টি মানুষ আলাদিনের জিনের মতো আবির্ভূত হয়েছিল। তারা ধরাশায়ী লোকটির হাত দুটো টেনে দাঁড় করালো। রাখালবাবু তার হাত থেকে সজারুর কাঁটা ছিনিয়ে নিয়ে বলল, প্রবালগুপ্ত, তুমি 3 জনকে খুন করেছো আর 2 জনকে খুন করবার ব্যর্থ চেষ্টা করেছো। চলো, এবার থানায় যেতে হবে। হপ্তা 2 পরে একদিন মেঘাচ্ছন্ন সকালবেলা ব্যোমকেশের বসবার ঘরে পারিবারিক চায়ের আসর বসেছিল। অজিত ছিল, সত্যবতীও ছিল। গত রাত্রি থেকে বর্ষণ আরম্ভ হয়েছে, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। গ্রীষ্মের রক্তিম ক্রোধ স্নেহে বিগলিত হয়ে গেছে। অজিত বলল, এমন একটা গাইয়ে লোককে তুমি পুলিশে ধরিয়ে দিলে? লোকটা বড় ভালো গায়। সত্যি এতগুলো খুন করেছে? সত্যবতী বলল, লোকটা নিশ্চয়ই পাগল। ব্যোমকেশ বলল, প্রবালগুপ্ত পাগল নয়, কিন্তু একেবারে প্রকৃতিস্থ মানুষও নয়। অবস্থাপন্ন ঘরের ছেলে ছিল, হঠাৎ দৈব দুর্বিপাকে গরিব হয়ে গেল। দারিদ্র্যের তিক্ত রসে ওর মনটা বিষিয়ে উঠল। ওর চরিত্র ষড়রিপুর মধ্যে 2টো বলবান, লোভ আর হিংসা। দারিদ্র্যের আবহাওয়ায় ওই 2টো রিপু তাকে প্রকৃতিস্থ থাকতে দেয়নি।
সত্যবতী বলল, সব কথা পরিষ্কার করে বলো, তুমি বুঝলে কি করে ওই প্রবালগুপ্তই আসামি? ব্যোমকেশ পেয়ালায় দ্বিতীয়বার চা ঢেলে সিগারেট ধরালো। আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে অলস কণ্ঠে বলতে শুরু করলো, এই রহস্যের চাবি হচ্ছে সজারুর কাঁটা। আততায়ী যদি পাগল হয় তাহলে আমরা অসহায়, বুদ্ধির দ্বারা তাকে ধরা যাবে না। কিন্তু যদি পাগল না হয় তখন ভেবে দেখতে হবে সে ছোড়াছুড়ি ছেড়ে সজারুর কাঁটা দিয়ে খুন করে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? দেখা যাচ্ছে প্রত্যেকবার আততায়ী সজারুর কাঁটা মৃতদেহে বিঁধে রেখে দিয়ে যান। অর্থাৎ সে জানাতে চায় যে এই খুনগুলো একই লোকের কাজ। যে ভিখিরিকে খুন করেছে, সেই মজুরকে খুন করেছে, সেই দোকানদারকেও খুন করেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমার কাছে এই প্রশ্নের একমাত্র উত্তর, ভিখিরি থেকে দোকানদার পর্যন্ত কেউ হত্যাকারীর আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য অন্য লোক। কেবল পুলিশের চোখে ধুলো দেবার জন্য হত্যাকারী এলো পাথারি 3টে খুন করেছে, যাতে পুলিশ কোনো মোটিভ খুঁজে না পায়। তারপর চেষ্টা হলো সজারুর কাঁটা দিয়ে দেবাশিস বাবুকে খুন করার। দেবাশিস দৈব কৃপায় বেঁচে গেল, কিন্তু আততায়ী কে তা জানা গেল না। আমার সত্যান্বেষণ আরম্ভ হলো এইখান থেকে। দেবাশিসই যে হত্যাকারীর চরম লক্ষ্য তা এখনো নিঃসংশয়ে বলা যায় না, কিন্তু মনে হয় তার উপরে আর কেউ নেই। ভিখিরি থেকে শিল্পপতি, তার চেয়ে উঁচুতে আর কেউ নেই না থাকাই সম্ভব। যাই হোক, তদারক করে দেখা যেতে পারে। অনুসন্ধানের ফলে দেখা গেল নৃপতিদের আড্ডায় যারা যাতায়াত করে তারা ছাড়া আর কারোর সঙ্গে দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠতা নেই। ফ্যাক্টরির লোকেরা তাকে ভালোবাসে। ফ্যাক্টরিতে আজ পর্যন্ত একবারও স্ট্রাইক হয়নি। আর একটা তথ্য জানা গেল, বিয়ের আগে দীপা একজনের প্রেমে পড়েছিল, তার সঙ্গে পালাতে গিয়ে ধরাও পড়ে গিয়েছিল। তারপর দেবাশিসের সঙ্গে দীপার বিয়ে হয়ে যায়। দীপার গুপ্ত প্রণয়ী কে ছিল দীপা ছাড়া আর কেউ জানে না। কে হতে পারে? দীপার বাপের বাড়িতে গোঁড়া সাবেকি চাল। অনাত্মীয় পুরুষের সঙ্গে স্বাধীনভাবে মেলামেশার অধিকার দীপার নেই। কেবল দাদার বন্ধুরা যখন বাড়িতে আসে তখন তাদের সামনে সামান্য মেলামেশার সুযোগ পায়। সুতরাং তার প্রেমিক সম্ভবত তার দাদারই এক বন্ধু, অর্থাৎ নৃপতি কিংবা তার আড্ডায় একজন। সেই সঙ্গে একটা মোটিভও পাওয়া যাচ্ছে। দীপার ব্যর্থ প্রেমিক তার স্বামীকে খুন করবার চেষ্টা করতে পারে যদি সে নৃশংস এবং বিবেকহীন হয়। যে লোক সজারুর কাঁটা দিয়ে 3টে খুন করেছে সে যে নৃশংস এবং বিবেকহীন তা বলাই বাহুল্য। নৃপতিদের আড্ডায় যারা আসতো তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র 2 মাসের। কেবল একজনের সঙ্গে তার স্কুল থেকে চেনাশোনা ছিল, সে প্রবালগুপ্ত। চেনাশোনা ছিল কিন্তু সম্প্রীতি ছিল না। প্রবালগুপ্ত যদি দীপার প্রেমাস্পদ হয়, বাকি কজনকে আমি নেড়েচেড়ে দেখেছি। নৃপতির একটি স্ত্রী লোক আছে, তার কাছে সে মাঝে মাঝে গভীর রাত্রে অভিসারে যায়। সুজন মিত্র ব্যর্থ প্রেমিক, সে যাকে ভালোবাসে বছরখানেক আগে তার বিয়ে হয়ে গেছে। খড়গ বাহাদুর এবং কপিলের জীবনে নারী ঘটিত কোনো জটিলতা নেই। খড়গ বাহাদুর শুধু ফুটবলই খেলে না, জুয়াও খেলে। কপিল আদর্শবাদী ছেলে, পৃথিবীর চেয়ে আকাশেই তার বিচরণ বেশি, কিন্তু তার বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই। শর্টে বলছি, দীপার বাপের বাড়িতে তার ঘর তল্লাশ করে পাওয়া গেল একটি অটোগ্রাফের খাতা। তাতে নৃপতিদের আড্ডায় কেবল একটি লোকের হস্তাক্ষর আছে, সে প্রবালগুপ্ত। প্রবাল লিখেছে, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তার কথায় কোনো অস্পষ্টতা নেই। আরো জানা গেল দীপা গান ভালোবাসে, কিন্তু প্রবাল যে বিবাহিত সে কথা সে জানে না। সুতরাং কে গানের ফাঁদ পেতে দীপাকে ধরেছে তা জানতে আর বাকি রইল না। তারপর আর একটি কথা লক্ষ্য করলাম, সেদিন ভোরবেলা ভিখিরিকে সজারুর কাঁটা দিয়ে মারা হয়েছিল, সেদিন রাত্রে দীপার ফুলশয্যা। সমাপতনটা আকস্মিক নয়। এবার প্রবালের দিক থেকে গল্পটা শোনো।
যার জন্মবিধি গরিব দরিদ্র তাদের লজ্জা নেই, কিন্তু যারা একদিন বড় মানুষ ছিল পরে গরিব হয়ে গেছে তাদের মনোক্লেশ বড় দুঃসহ। প্রবালের হয়েছিল সেই অবস্থা। বাপ মারা যাওয়ার পর সে অভাবের দরুন দুঃখ ভোগ করেছিল, কিন্তু লোভী ঈর্ষালু প্রকৃতি দারিদ্র্যের চাপে বিকৃত হয়ে চতুর্গুণ লোভী এবং ঈর্ষালু হয়ে উঠেছিল। গান গেয়ে সে মোটামুটি গ্রাসাচ্ছাদন সংগ্রহ করতে পেরেছিল বটে, কিন্তু তার প্রাণের সুখ ছিল না। একটা রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরো দুর্বহ হয়ে উঠেছিল। কিছুদিন আগে ওর বউ মারা গেল। বউ মারার আগে থেকেই বোধহয় ও দীপার জন্য ফাঁদ পেতেছিল। ও ভেবেছিল বড় ঘরের একমাত্র মেয়েকে যদি বিয়ে করতে পারে তাহলে ওর অবস্থা আপনা থেকেই শুধরে যাবে। দীপার চরিত্র যত দৃঢ়ই হোক, সে গানের মোহে প্রবালের প্রতি আকৃষ্ট হয়। মুখোমুখি দেখা সাক্ষাতেরও সুযোগ ছিল না, টেলিফোনে তাদের যোগাযোগ চলতে লাগলো। পালিয়ে গিয়ে দীপাকে বিয়ে করার মতলব প্রবালের গোড়া থেকেই ছিল। দীপা যে ঠাকুরদার অনুমতি চাইতে গিয়েছিল সেটা নিতান্তই লোক দেখানোর ব্যাপার। প্রবাল জানতো বুড়ো রাজি হবে না, কিন্তু পালিয়ে গিয়ে একবার বিয়েটা হয়ে গেলে আর ভয় নেই। দীপাকে তার বাপ ঠাকুরদা ফেলতে পারবে না। দীপা বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর তাড়াতাড়ি দেবাশিসের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। প্রবালের মনের অবস্থাটা ভেবে দেখো, অন্য কারুর সঙ্গে দীপার বিয়ে হলে সে বোধহয় এমন ক্ষেপে উঠত না, কিন্তু দেবাশিস, হিংসে রাগে তার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগলো। বিয়ের সম্বন্ধ যখন স্থির হয়ে গেল তখন সে ঠিক করলো দেবাশিসকে খুন করে তার বিধবাকে বিয়ে করবে। দীপা তখন স্বাধীন হবে, বাপের বাড়ির শাসন আর থাকবে না। দীপাকে বিয়ে করলে দেবাশিসের সম্পত্তি তার হাতে থাকবে, একসঙ্গে রাজকন্যা আর রাজত্ব। দেবাশিসের আর কেউ নেই, প্রবাল তা জানত। প্রথম থেকেই দেবাশিসকে খুন করা চলবে না, তাহলে সে যখন দীপাকে বিয়ে করবে তখন সকলের সন্দেহ ওর উপর পড়বে। ক্রূর এবং নৃশংস প্রকৃতির প্রবাল এমন এক ফন্দি বার করলো যে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। সজারুর কাঁটার নাটকীয় খেলা আরম্ভ হলো। 3টে মানুষ বেঘরে প্রাণ দিল। যাই হোক, প্রবাল দেবাশিসকে মারার সুযোগ খুঁজছে। আমার বিশ্বাস যে সে সর্বদাই একটা সজারুর কাঁটা পকেটে নিয়ে ঘুরে বেড়াতো। কখন সুযোগ এসে যায় বলা যায় না। একদিন হঠাৎ সুযোগও এসে গেল। নৃপদিদের আড্ডা ঘরের পাশের ঘরে টেলিফোন আছে, দোরের পাশে পিয়ানো। প্রবাল সেখানে বসেছিল, শুনতে পেল খড়গ বাহাদুর দেবাশিসকে টেলিফোন করছে। জানতে পারলো ওরা রবীন্দ্র সরোবরের এক জায়গায় দেখা করবে। প্রবাল দেখলো এই সুযোগ। সজারুর কাঁটা তার পকেটেই ছিল। সে যথাস্থানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে বসে রইল। তারপর প্রবাল জানতো না যে প্রকৃতির দুর্গেয় খামখেয়ালির ফলে দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের ডান দিকে আছে। দীপা অবশ্য জানতো, কিন্তু প্রবাল যে দেবাশিসকে খুন করে তাকে হস্তগত করার মতলব করেছে সে তা বুঝতে পারেনি। হাজার হোক মেয়ে মানুষের বুদ্ধি। বঙ্কিমচন্দ্র লিখেছেন, কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না। এই হলো গল্প। আর কিছু জানার আছে? অজিত প্রশ্ন করল, তোমাকে মারতে গিয়েছিল কেন? ব্যোমকেশ বলল, আমি সেদিন ওদের আড্ডায় গিয়ে বলে এসেছিলাম যে সজারুর কাঁটা দিয়ে যদি আর খুন না হয় তাহলেই বুঝতে হবে দেবাশিসই আততায়ীর প্রধান লক্ষ্য। তাই প্রবাল ঠিক করলো আমাকে খুন করেই প্রমাণ করবে যে দেবাশিস আততায়ীর প্রধান লক্ষ্য নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি যে তাকে ধরবার জন্য ফাঁদ পেতেছিলাম তা সে বুঝতে পারেনি। সত্যবতী গভীর নিঃশ্বাস ফেলে বলল, বাবা কি রাক্ষসী মানুষ। দীপার কিন্তু কোনো দোষ নেই। একটা সহজ স্বাভাবিক মেয়েকে খাঁচার পাখির মতো বন্ধ করে রাখলে সে উড়ে পালাবার চেষ্টা করবে না? ঠিক সেই সময় খুটখুট করে সদর দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ গিয়ে দৌড় খুলল। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন। দেবাশিস সংকুচিত ভাবে ঘরে প্রবেশ করল। সত্যবতী উঠে দাঁড়িয়েছিল।
দেবাশিসের নাম শুনে পরম আগ্রহে তার পানে চাইল। দেবাশিস চেহারায় আগের মতোই হয়েছে, দেখলে মনেই হয় না যে সম্প্রতি যমের মুখ থেকে সে ফিরে এসেছে। সে হাত জোর করে বলল, আজ রাত্রে আমার বাড়িতে সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আপনাদের সকলকে যেতে হবে। ব্যোমকেশ বলল, বেশ বেশ, বসুন, তা উপলক্ষটা কি? দেবাশিস রুদ্ধ কণ্ঠে বলল, ব্যোমকেশ দা, আজ আমাদের সত্যিকারের ফুলশয্যা। দীপাকে আমার সঙ্গেই আনতে চেয়েছিলাম, কিন্তু সে লজ্জায় আধ মরা হয়ে আছে, এলো না। বৌদি, আপনি নিশ্চয়ই আসবেন, নইলে দীপার লজ্জা ভাঙবে না। আজ সজারুর কাঁটা গল্পের এখানেই পরিসমাপ্তি ঘটল। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা। আমার সঙ্গে থেকে ধৈর্য ধরে এতগুলো এপিসোডের গল্প শুনেছ, সেই জন্য অশেষ কৃতজ্ঞতা তোমাদের প্রতি।